বলি আমি কিন্তু আওয়ামী লীগের বিরোধী না, আমি ভোটাধিকার যারা লঙ্ঘন করে তাদের বিরোধী। আমি আজকে আপনাকে অন রেকর্ড বলে গেলাম, ভবিষ্যতে বিএনপিও চান্স পেলে ভোটাধিকার লঙ্ঘন করার চেষ্টা করবে, অবশ্যই তখন প্রতিবাদ করবো। তো 2018 সালের নির্বাচনগুলি বলে না যে এটি আদৌ সম্ভব, অর্থাৎ একটি নিরপেক্ষ নির্বাচন হওয়া আদৌ সম্ভব, বরং এগুলি এই বার্তা দেয় যে নির্বাচনকালীন সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করতে না পারা গেলে নির্বাচনে প্রকৃত জনমতের প্রতিফলন ঘটে না এবং নির্বাচনে বিজয়ী দলের নৈতিক গ্রহণযোগ্যতা থাকে না। আমাদের এই প্রশ্নের মধ্যে দুটি প্রশ্ন, এক হচ্ছে যে আপনি আসলে তাহলে কার কাছে সরকারটি দিয়ে নির্বাচন পরিচালনা করতে চান, আর দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে যে আমরা কিন্তু দেখেছি যারাই আসলে নির্বাচনকালীন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেছে তারাই কোনোদিন আর পাস করতে পারে নাই। সেটিকে আসলে লেভেল প্লেইং ফিল্ড হয় কিনা, নাকি সেটি আসলে ইনকামবেন্ট গভর্নমেন্টের এগেইনস্টে একটি গভর্নমেন্ট দাঁড়িয়ে যায় যাদের কাজই হয় ইনকামবেন্টকে ফেল করানো, এবং এটি একটি আসলে ন্যায় বিচার হয় কিনা। আইনের শিক্ষক প্রফেসর আসিফ নজরুলের কাছে আমরা এটি শুনতে চাই। এটা খুব কারেক্টলি বলেছেন। আমরা সবসময় দেখি যখন কেয়ারটেকার গভর্নমেন্ট এসেছে তখন ক্ষমতাসীন দল পরাজিত হয়েছে, অন্য দল জিতেছে। 1991 থেকে 2007 পর্যন্ত 4 বার আমরা দেখেছি। এখন আমি আপনাকে বলি খালেদ, এটাই কি স্বাভাবিক না? এটাই কি স্বাভাবিক না? আমরা সবসময় জানি পলিটিক্সে অ্যান্টি এনকামবেন্সি ফ্যাক্টর বলে একটা ফ্যাক্টর আছে, অ্যান্টি এনকামবেন্সি। ক্ষমতাসীন যারা থাকে, আপনি বলেন 91-এ খালেদা জিয়া সরকার, তারপর শেখ হাসিনা সরকার, তারা ক্ষমতায় এসে যেই অনাচার শুরু করে, যেই দুর্নীতি শুরু করে, যে দুঃশাসন শুরু করে, মানুষ অতিষ্ঠ হয়ে যায়। অতিষ্ঠ হয়ে তারপর যে দল ক্ষমতায় ছিল না তাকে ক্ষমতায় বসায়, এটাই তো স্বাভাবিক। এখন আপনি অত্যাচার করার পরও 5 বছর পর সেই দল ইলেক্টেড হবে, এই পরিস্থিতি বাংলাদেশে নাই, কারণ এই দুটা দলের জনসমর্থন প্রায় কাছাকাছি। আমরা সবাই বলি মোরলেস 1/3 করে তাদের সমর্থক আছে। ভাই আপনার মনে আছে কেন জানি না, আপনি যেগুলো বলেছেন তত্ত্বাবধায়ক সরকারের কিছু ফ্লজ আছে, অবশ্যই আছে, সব সিস্টেমই ফ্লজ থাকে। এত কিছুর পর সংবিধান সংশোধন কমিটি, আওয়ামী লীগের কমিটি, 104 জন মানুষের সাথে তারা আলাপ করেছিল, বিভিন্ন দল গিয়েছিল। আওয়ামী লীগ সরকার গিয়ে তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে বলে আসছেন, তত্ত্বাবধায়ক সরকার ওনারা কারেকশন করতে বলেছেন। অফকোর্স এটা কারেকশন করার প্রয়োজন ছিল, বিকজ আওয়ামী লীগ বিএনপি এটাকে পলিউট করে নিজের স্বার্থে ব্যবহার করতে চেয়েছিল, এটা সত্যি। কাজে এটা কারেক্ট করার অনেক স্কোপ ছিল। ইয়াজউদ্দিন সরকার যে কাজটা করেছিলেন এটা তত্ত্বাবধায়ক সরকারের ফাউন্ডেশন এবং একটা চপেটাঘাত ছিল, অবশ্যই এটা কারেকশন করা দরকার ছিল, মডিফাই করা দরকার ছিল, কিন্তু ওনারা এটা বাদ দিয়েছেন জাস্টিস খায়রুল হকের একটা রায়কে, বিতর্কিত রায়কে অত্যন্ত বিতর্কিত ভাবে ব্যাখ্যা করে। এবং আমি খালেদ, আপনি ল পড়েছেন, তাজুল ভাই অনেক কোথাও পলিটিক্স করেন, আমি আপনাকে বলে রাখি, আমি ততদিন বাঁচবো কিনা জানি না, আপনি ততদিন বাঁচবেন কিনা জানি না, অবশ্যই বাংলাদেশের আদালতে 15তম সংশোধনী অবৈধ বলে ঘোষিত হবে, অবশ্যই হবে, আপনাকে বলে রাখলাম। আমি অনেক যুক্তি আপনাকে দেখাতে পারি। আমি শুধু এই ব্যাপারটা বলতে চাই যে আপনি বিচারপতি এবিএম খায়রুল হককে জানেন, আমি সেইটার মধ্যে ছিলাম, যদিও আমি আইন পড়ি না, আমি সাংবাদিকতা করেছি, কিন্তু বাংলাদেশের যে রিপ্রেজেন্টেটিভ সিস্টেম অফ গভর্নমেন্ট, সেটার মধ্যে আপনি একদিনের জন্য 2 দিনের জন্য আসলে যারা নির্বাচিত হয় নাই তাদের হাতে আপনি ক্ষমতাটা কিভাবে দিবেন? মানে এটা তো দেওয়ার তো উপায় নাই আসলে, এটা তো সংবিধান কভার করে না। যে কয়জন এমিকাস কিউরি সেখানে ছিলেন, যে কয়জন এমিকাস কিউরি ছিলেন, তাদেরকে সবাইকেই কিন্তু বিচারপতি হক জিজ্ঞেস করেছেন যে আপনারা কি মনে করেন এটা আমাদের সংবিধানের সঙ্গে যায়? তারা কিন্তু বলেছেন যে এটা যায় না। আপনি এটা কি বললেন? আমি তো এই রায় ভালো মতো পড়েছি, যতজন এমিকাস কিউরিস আছেন তারা বলেছেন তারা বলেছেন তত্ত্বাবধায়ক সরকার দরকার, এটা সংবিধানের সঙ্গে যায় না। প্রশ্নটা হচ্ছে সংবিধানের সঙ্গে যায় কিনা। তাহলে এত প্লেইনলি বলেন সংবিধানের সাথে যায় না, আমি আপনাকে একটু ব্যাখ্যা করে বলি। দেখেন, আপনিও তো খুব ভালো ল বুঝেন। সংবিধানের মূল কথাটা কি? জনগণের সম্মতি। আর্টিকেল 7 দেখেন, জনগণের সম্মতি। যেই সরকার ব্যবস্থার পক্ষে আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি আন্দোলন করেছে এবং যেটা বিএনপি মেনে নিয়েছে, এই 4টা দলের সম্মিলিত ইচ্ছায় যে সরকার গঠিত, যেই সরকার 4টা টার্মে ছিল, সেই সরকার আপনার কিভাবে জনসম্মতি ভিন্ন হইতে পারে? জনগণের সম্মতি এবং জনগণের সামাজিক চুক্তির ফসল ছিল তত্ত্বাবধায়ক সরকার, এবং এটা কোনোভাবেই এটা করার, অগ্রাহ্য করার কোনো স্কোপ নাই। এটা 4টা টার্ম ঠিকই ছিল। আপনি যখন তারা দেখলো লাস্ট টার্মে যখন বিএনপি পলিউট করার চেষ্টা করেছে, এই জন্য হয়তো আওয়ামী লীগ ভয় পেয়েছে বা হোয়াট এভার কারণে, নর্মাল সিচুয়েশনে যদি বিএনপি পলিউট করার সিস্টেম না করতো, আওয়ামী লীগ কি আপনার 2001 সনে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করার চেষ্টা করেছে বা সুপ্রিম কোর্টের মাধ্যমে বাতিল করতে পারতো? চেষ্টা তো করে নাই। কাজে জনসম্মতি যদি বলেন, আজকে আপনাকে বলি, আপনি কি মনে করেন, আপনি আপনার প্রোগ্রামে, আপনাকে চ্যালেঞ্জ করলাম, আপনার প্রোগ্রামে আপনার প্রশ্ন দেন তো, তত্ত্বাবধায়ক সরকার কি আপনি পক্ষে কি পক্ষে না, আপনি দেখেন তো কত পার্সেন্ট বলে না। তো আপনার সংবিধানের মূল কথা তো হচ্ছে জনসম্মতি। আপনি জনসম্মতি থাকলে সবই সম্ভব। আপনি বলেন জাস্টিস শাহাবুদ্দিন সাহেব জি হচ্ছে বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বে এপিলেট ডিভিশনের কাছে কোশ্চেনটা ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, কারণ এটা মূল সিনেমা হলের মামলা, অনেক পুরনো কথা, যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেটা আমাদের সংবিধান বলে যে আমাদের সংবিধানে
মাধ্যমে নেতৃত্ব দিবে হচ্ছে রিপ্রেজেন্টেটিভ, যারা পাবলিক রিপ্রেজেন্টেটিভ, যারা জনাব তাজুল ইসলামের মতো এমপি হয়ে আসছেন, মন্ত্রী আছেন, তারা নেতৃত্ব দিবেন। যারা এই জনগণের রিপ্রেজেন্টেশন নাই যাদের, তারা আসলে কোনো একদিনের জন্য বাংলাদেশ পরিচালনা করতে পারে কিনা। আচ্ছা ফাইন, তাহলে আপনি দেখেন বাংলাদেশের প্রেসিডেন্ট কি জনগণ কর্তৃক ইলেক্টেড হন? না, বাংলাদেশের লোকজন আমি বলি আপনাকে, বাংলাদেশের জনগণ পার্লামেন্টকে ভোট দেন, পার্লামেন্ট প্রেসিডেন্টকে ইলেক্ট করেন। তো বাংলাদেশের জনগণ পার্লামেন্টকে ভোট দিয়েছে, পার্লামেন্ট তত্ত্বাবধায়ক সরকার এস্টাবলিশ করেছে, এটাও তো ইনডিরেক্টলি ইলেক্টেড। তত্ত্বাবধায়ক সরকার তো পার্লামেন্টই পাস হয়েছে, রাজনৈতিক দলগুলোই তো করেছে, ঠিক না? আবার আপনি যদি বলেন একদিনও থাকতে পারেন, একদিনও থাকতে পারেন, বহু সিস্টেম আছে। আমাদের মন্ত্রিসভাতে যে টেকনোক্রেট মিনিস্টার আছে, ওনারা কি ইলেক্টেড? আমাদের এখানে যে উপদেষ্টারা আছে, যারা মন্ত্রী পরিষদের সভার মধ্যে বসেন, ওনারা কি ইলেক্টেড? আমার মূল কথা হচ্ছে, আমি সাংবিধানের এটা বুঝি, জনগণের সম্মতি হচ্ছে সকল ক্ষমতার উৎস। জনগণের সম্মতি ছিল দেখে জাস্টিস শাহাবুদ্দিন আহমেদ চিফ জাস্টিস থাকা অবস্থায়, পৃথিবীর কোনো দেশে নদী নাই, উনি একই সাথে চিফ জাস্টিস থাকা অবস্থায় কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান হলেন, সেটাও তো অবৈধ। তো আপনি যদি স্ট্রিক্ট ইন্টারপ্রিটেশনে যান, তাহলে আমরা স্বাধীনতা যুদ্ধ যখন করেছিলাম, ওইটাও তো পাকিস্তানের সংবিধানে জনসম্মতি। যদি আমি শুধু একটা কথা বলি, জনসম্মতি যদি সাংবিধানিক বৈধতার উৎস হয়, তাহলে অবশ্যই তত্ত্বাবধায়ক সরকার বৈধ। এবং এটাই আমাদের অ্যামিকাস কিউরে একজন বাদ দিয়ে আজমালুল হক মনে করেছে, উনি ছাড়া সবাই বলেছিল এটা অবশ্যই সংবিধান থাকা উচিত। জনাব তাজুল ইসলাম, আপনি যদি বলেন যে আপনাদের ঘনিষ্ঠ লোকেদের আসলে অনেক টাকা হচ্ছে, জনগণের কষ্ট, এই সম্পর্কে যদি আপনি একটু বলেন। না, আপনি ক্যাম্পাসটা অনেক বড় ওপেন করে ফেলছেন, কিন্তু এখন কথা বলার জন্য যদি 1 মিনিট সময় দেন, তো এটা নিয়ে তো আসলে কোনো কথাই বলা যাবে না। 2 মিনিট এখানে না 2 মিনিট আমি কোন বিষয়ে কথা বলবো? আপনারা যে অনেকগুলো বিষয়, যেমন স্পট মার্কেট থেকে দুর্নীতি বেশি করা যায়, দুর্নীতির জায়গা থেকে যদি একটু বলেন, দুর্নীতির জায়গা থেকে বলেন। আমি তো সেটাই তো, দুর্নীতি তো স্পট মার্কেট তো বাংলাদেশের জন্য একক না, এটা সারা পৃথিবীর সবার জন্য স্পট মার্কেট। আর আমি সেখানে কি করে আপনি দুর্নীতিটা করবেন? আর কন্ট্রাক্টের মধ্যে দুর্নীতি করলে সেটা নিয়ে সমালোচনা, সে কন্ট্রাক্ট করলে দুর্নীতি করে। এখন যাই হোক, এই সমস্ত সবগুলো হাইপোথেটিক্যাল ডিবেট। আমি মনে করি যে বাংলাদেশ, আমাদের যে লক্ষ্যমাত্রা আছে, দেখুন এই বাংলাদেশের আপনারা এরশাদ সাহেব, জিয়া সাহেব ক্ষমতা ছিলেন 21 বছর। এই 21 বছরে বঙ্গবন্ধু $277 বাংলাদেশ পর্যন্ত পার ক্যাপিটা ইনকাম রেখে গেছে। ইট ইজ নট মাই অরিয়েন্টেশন, এটা হলো যে আপনার আর্কাইভ থেকে নেওয়া তথ্য, যে 1995 সালে $329, যা 21 বছরে $52 বাড়াইছে। আর 2009 সাল থেকে আজকে এই সময়ে $2124 শেখ হাসিনার নেতৃত্বে সরকার বাড়াইছে। লিটারেসি বেড়েছে। দারিদ্রতা আমার যেখানে নাকি 42% দিয়ে আমি স্টার্ট করেছি, সেটা এখন আপনার 19%-এর নিচে। আমার যে সিবিআর প্রপার্টি যেটা, সেটা এখন আমার 6%-এর নিচে। আমি মনে করি না এটা বাস্তবতার সাথে সঙ্গতিপূর্ণ। আমাদের ডিসপ্যারিটি, বৈষম্য যেটা বলেছেন, এটা একটা হাইপোথেটিক্যাল কথা। আমাদের বাংলাদেশের আজকের বৈষম্য, আমার মনে হয় ইট ইজ ওয়ান অফ দ্য ম্যাজিক, যে হাউ উই আর ম্যানেজিং এভরিথিং। আমাদের বাজেটারি সাপোর্ট, এবারও অর্থনৈতিক অবস্থা যদি আমাদের এত নাজুক হতো, ভয় দেখা যেত, কোনো লাভ নেই। বাংলাদেশের মানুষ তো জানে আমার 1,26,000 কোটি টাকা অতিরিক্ত প্রবৃদ্ধ বাজেট দেওয়া হয়েছে। সেখানে সোশ্যাল সেফটি নেটের কথা বলা হয়েছে, কমিউনিটি ক্লিনিকের জন্য $15 দেওয়া হয়েছে, তারপরে 1 কোটি মানুষকে কম মূল্যে চাউল দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, গ্রামীণ অবকাঠামো নির্মাণের কাজ অব্যাহত রাখা হয়েছে। সবকিছু চলমান আছে। একটা ইনফ্লেশন বেড়েছে বিকজ অফ দ্য হাই ইন্টারন্যাশনাল মার্কেট। আপনার আমাদের ফুয়েল, জ্বালানির মূল্য বাড়ার কারণে ইন্টারন্যাশনাল মার্কেটে এটার প্রভাবটা আমাদের মধ্যে আছে, এবং সেটা আমার রিজার্ভের মধ্যে কিছুটা আপনার প্রেসার সৃষ্টি করেছে, সেটা আমার কারেন্ট অ্যাকাউন্টেও কিছুটা প্রেসার সৃষ্টি করেছে, স্বাভাবিকভাবে এই প্রক্রিয়া। কিন্তু আপনি কি খালেদ সাহেব, আমি জানি না, যদি আপনি কোনো নিরপেক্ষ ইন্টারন্যাশনাল বোর্ড দিয়ে বাংলাদেশকে অ্যাসেস করেন, তাইলে আপনি দেখবেন যে বাংলাদেশের ম্যানেজমেন্ট, ইট ইজ এ লার্নিং ফর মেনি হোয়ার এলস টু রেপ্লিকেট। বিসাইড দ্যাট, আজকে কয়েকদিন আগে IMF থেকে আমরা যখন লোন দিলাম, IMF কি করে? IMF কি করে? টোটালি ইভ্যালুয়েট করে অর্থনীতিটাকে। অর্থনীতি ব্যবস্থাপনার সকল প্যারামিটার গুলাকে ইভ্যালুয়েট করে দেখেছে আমি জানি তো ভাই, IMF অফকোর্স আশ্চর্য ধরনের কথা না, তারা তো অনেকগুলো কারেকশনের জন্য বলেছে, এবং সেটা সঠিক।
আমরা তো সেগুলো অনেকগুলো অ্যাকসেপ্ট করেছি আমাদের যেখানে যেখানে করার দরকার। কিন্তু আপনার পৃথিবীর বহু দেশ আছে 2 বছর 3 বছর পর্যন্ত আইএমএফ এর কাছে লোন চাই, লোন পায় নাই। তার ম্যাক্রো ম্যানেজমেন্টের আমাদের ম্যাক্রো ম্যানেজমেন্ট সঠিক আছে বলে আমাদেরকে আইএমএফ অল্প সময়ের ভিতরে কয়েক মাসের ভিতরে দে হ্যাভ স্যাংশন এন্ড গিভ এ ডিসবার্সমেন্ট।